আজকের পর্বে আমরা দেখব কিভাবে ফটোশপের প্রথম দিকের এই ভার্সনটা ইনস্টল করা যায়। আপনাদের এই ফোল্ডারের মধ্যে এই সফটওয়্যারটা আছে, অ্যাডোবি ফটোশপ CS2। এই ফোল্ডারটা ওপেন করে এখান থেকে যে সেটআপ ফাইল আছে সেটাতে, অথবা অ্যাডোবি ফটোশপ CS2 এটাতেও ক্লিক করতে পারেন। এখানে আমি ডাবল ক্লিক করছি, এখানে ইয়েস করি। অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করেন এটার সিস্টেমও অনেকটা ওইরকমই। তবে একটু ঝামেলা আছে, সেই জন্য হচ্ছে আমাদের এটাকে দেখানো উচিত যে কিভাবে ইনস্টল করতে হয়। এই যে আমি দেখলেন, এখানে আমি এটাকে বন্ধ করে দিই। এখানে আমাদের সিরিয়াল নাম্বারটা দরকার হচ্ছে, তো আমি সিরিয়াল নাম্বারটা নিচ্ছি। এখানে একটা ক্রাক ফোল্ডার আছে, সেখান থেকে কিগেন, এইখানে সিরিয়াল নাম্বার দেয়া থাকে, এখান থেকে কপি করে নিই, এখানে রেখে দিচ্ছি। কপি করে এখানে পেস্ট করলাম। এবার সব কিছু নেক্সট, এরপরে ইনস্টল। এখানে একটা ফোল্ডার আছে, ক্র্যাক কিভাবে কাজ করে, কিভাবে আপনারা করবেন সেটা এখানে দেয়া আছে খুব সুন্দরভাবে। এটাকে পড়ে এটার ইনস্ট্রাকশন মতো কাজ করলেও হয়ে যাবে। একটু সময় নেবে এটা ইনস্টল হতে। আরেকটা পর্বে আমরা দেখাই দেব কিভাবে এই যে লেটেস্ট ভার্সন সেটা ইনস্টল করতে হয়। আচ্ছা, ওইটা ইনস্টল হোক, এর ফাঁকে আমরা দেখে নেই। আমরা আসলে আজকে আলোচনা করব হচ্ছে লেয়ার প্যালেট নিয়ে, এবং ব্রাশ টুল আমাদের থাকবে আজকে। এই দুইটা বিষয়ে, এই দুইটা জিনিস ব্যবহার করে আমরা আজকের প্রজেক্টগুলোতে কাজ করব। আমি বলেছিলাম যে আজকের প্রথম পর্ব তো থাকছে ইনস্টল করা, কিভাবে ইনস্টল করবেন সেটা দেখাই দেব। তারপরে হচ্ছে আমরা কিভাবে কোনো একটা পিকচারকে অনেক মলিন, যেমন আমি দেখাই, এখানে আমার ফোল্ডারে আছে, এটা হচ্ছে আজকের ক্লাসের প্রজেক্ট ক্লাস 2। এই ফোল্ডারে ঢুকলে আপনারা পাবেন রিসোর্স বা সোর্স। এই সোর্স ফোল্ডারে আমাদের আজকের ক্লাসের পিকচারগুলো আছে, যেগুলোতে আমরা আজকে কাজ করব। তো একটা পিকচার আমি এখানে ওপেন করি, দেখতে পাচ্ছেন? তো এই পিকচারটা অনেক পুরাতন, না? দেখা যাচ্ছে অনেক পুরাতন, অনেক আগের। তো এই ছবিটাকে আমরা ফটোশপের মাধ্যমে এডিট করে ঝকঝকে করব, একদম কমপ্লিটলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব। তারপরে আমরা এটাতে অন্য অন্য কাজগুলো করব। এটা অনেক আগের ছবি, আমি নেট থেকে ডাউনলোড করেছি। আরও ছবি আছে, এটা খুব বেশি একটা পুরাতন না, তারপরেও হচ্ছে মলিন, তো সেটাকে আমরা ঝকঝকে করব। তারপরে এখানে কালার ইফেক্ট ব্যবহার করব। তো এটা করতে হলে আমাদের যেই বিষয়গুলো আগ থেকে জানা থাকতে হবে সেটা হচ্ছে ফটোশপের লেয়ারের বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছেন যে লেয়ার আছে। লেয়ারের ব্যাপারটা হচ্ছে, লেয়ারের শব্দের অর্থ হচ্ছে স্তর। হুম, একটার উপর একটা স্তর বা প্রলেপ মিলে অনেকটা ভিন্ন একটা কালার তৈরি করে, অথবা ভিন্ন একটা ইফেক্ট তৈরি করে, এরকম। এটার একটা উদাহরণ আমি এখানে দিই। আমি ফাইল থেকে নিউতে গেলাম, এখানে পিক্সেলকে আমি ইঞ্চিতে পরিণত করছি। এখানে 7/5 এতটুকু সাইজ ঠিক করে আমি একটা প্রজেক্ট এখানে নিই। শুধু লেয়ারটাকে বোঝানোর জন্য আমি এটা করছি।
ওকে, তাইলে এখানে আপনারা তো টুলের নামগুলো শিখেননি, শিখতে বলেছিলাম। রেক্টেঙ্গুলার মার্কিউ টুল ব্যবহার করে আমি এখানে একটা জায়গাকে সিলেক্ট করে নিচ্ছি, এতটুকু একটা জায়গা। তো আমি চাচ্ছি যে এখানে আমার একটা কালার থাকবে। তো এই কালারটা এখন আমার লেয়ার প্যালেটে আছে, ব্যাকগ্রাউন্ড নামে একটা লেয়ার। এটা লকড, এখানে একটা তালা দেখতে পাবেন আপনারা। এটা হচ্ছে আমার মেইন ব্যাকগ্রাউন্ড। তো আমরা ব্যাকগ্রাউন্ডে না রেখে, ব্যাকগ্রাউন্ডে যদি আমরা এখানে কালার ইফেক্টটা তৈরি করি, তাহলে ব্যাকগ্রাউন্ডের সাথে ফিক্স থাকবে। এটাকে আমি ইচ্ছা করলে এখান থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যেতে পারবো না, অর্থাৎ এটা ফ্লেক্সিবল হবে না, সরানোর কোনো সুযোগ থাকবে না। কিন্তু আমি সেটা যদি একটা লেয়ারের মধ্যে, যেমন আমি দেখাই এখানে এই কালারটা আমি দিতে চাচ্ছি এখানে। তো কালারটা ফিল করার জন্য আমরা এখানে পেইন্ট বাকেট টুল ব্যবহার করব। সেই টুলটা নিয়ে এইখানে যেই জায়গাটুকু সিলেক্ট করলাম এখানে একটা ক্লিক করছি, তাহলে আমার কালারটা এখানে ফিল হয়ে গেল, বা কালারটা এখানে চলে আসলো। এখন আমি যদি মুভ টুল দিয়ে এটাকে সরানোর চেষ্টা করি, তাহলে কি হচ্ছে, এটা ব্যাকগ্রাউন্ড সহ সরে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড অন্য কিছু নেই, সেজন্য বোঝা যাচ্ছে না। ব্যাকগ্রাউন্ড সহ এটা মুভ হচ্ছে। আমি ডিসিলেক্ট করি, Ctrl+D। এবার যদি মুভ করতে চাই তাহলে কিন্তু এটা সরছে না। এটাকে সরানোর আর কোনো আপাতত কোনো সহজ উপায় নেই। করতে হলে আবার জায়গাটাকে সিলেক্ট করতে হবে, ব্যাকগ্রাউন্ড থাকলে সেটা চেঞ্জ হয়ে যাবে, অনেকগুলো সমস্যা হবে। এর কারণ হচ্ছে আমরা একই লেয়ারের মধ্যে দুইটা ইফেক্ট, অর্থাৎ ভেতরে পেছনে একটা আছে, উপরে আরেকটা কালার দিয়ে রেখেছি একই লেয়ারের মধ্যে। তো আমরা যদি এটা লেয়ারের ভেতরে করতাম, তাহলে এটাকে আমরা যে কোনো সময় চেঞ্জ করা, যে কোনো সময় অন্য কোথাও সরিয়ে নেওয়া সম্ভব হতো। সেটা আমি দেখাই। আমি আনডু করছি। আপনারা যারা ওয়ার্ডে আনডু করতে শিখেছেন, Ctrl+Z, তাই না? শর্টকাট ছিল কি Ctrl+Z। তো অথবা ওই যে আপনাদের কুইক অ্যাক্সেস টুলের মধ্যে সেখানে আনডু বাটন ছিল, সেখান থেকে ব্যবহার করেছেন। এখানে আমরা করব Ctrl+Alt+Z। Z একবার প্রেস করলে একটা স্টেপ আগে চলে যাবে, আবার প্রেস করলে আরেকটা স্টেপ আগে চলে যাবে। বুঝতে পারছেন? এবার আমি একদম প্রথম স্টেপে আছি। এখন আমি কি করব, একটা লেয়ার তৈরি করব। লেয়ার তৈরি করার মাধ্যম হচ্ছে, আমরা এখানে লেয়ার প্যালেটের একদম নিচের দিকে একটা বাটন পাবো। এটার নাম হচ্ছে নিউ লেয়ার বাটন, ক্রিয়েট এ নিউ লেয়ার। এখানে লেখা পাওয়া যাবে। তো এটাতে আমি ক্লিক করছি। এখানে একটা লেয়ার তৈরি হয়ে গেল। এটার নাম অটোমেটিক বাই ডিফল্ট চলে এসেছে লেয়ার 1। আমি ইচ্ছা করলে এই নামটা পরিবর্তন করতে পারি। এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি আবার পেইন্ট বাকেট টুলে যাই এবং আমার এই কালারটাই ঠিক আছে, তাহলে আমি এখানে একবার ক্লিক করছি আমার সিলেক্টেড এরিয়ার মধ্যে। উপরে যে মেনু বার আছে, এই মেনু থেকে আমরা সিলেক্ট যে মেনুটা আছে সেটাতে ক্লিক করলে আমরা এখানে ডিসিলেক্ট নামে একটা অপশন পাবো। সেইখানে ক্লিক করছি। তাইলে আমরা দেখতে পেলাম যে এখানে চতুর্দিকে যে একটা মার্কিউ টুলের যে একটা সিলেক্টেড এরিয়া ছিল, সেটা এখন ডিসিলেক্ট হয়ে গেছে, চলে গেছে। এবার আমি মুভ টুলে যাই। মুভ টুলে গিয়ে এখন যদি আমি এই লেয়ারটাকে ধরে কোথাও সরানোর চেষ্টা করি, তাহলে সেটা করতে পারছি, তাই না? কিন্তু এর আগে আমার সমস্যা ছিল, যেহেতু সেটা ব্যাকগ্রাউন্ডে ফিক্স ছিল, সেই জন্য আমি এটাকে মুভ করতে পারছিলাম না। কিন্তু লেয়ার তৈরি করার কারণে আমি এই ফ্যাসিলিটিটা পাচ্ছি, অর্থাৎ যে কোনো জায়গায় আমি সরানোর সুযোগ পাচ্ছি। বুঝতে পারছেন? আবার যদি আমি ইচ্ছা করি, যেমন আমার এখানে কালারটা আছে, এই কালারটাকে যদি আমি চেঞ্জ করি, এখানে ক্লিক করলাম, এটার নাম কালার পিকার। এই কালার পিকারে সব ধরনের কালারগুলো আমরা পাই। তো আমরা বেশিরভাগ সময়ই এখানে যে হ্যাশ দিয়ে রাখা আছে, এরপরে একটা কোড আপনারা দেখতে পাবেন, এটাও খুব গুরুত্বপূর্ণ। তো এখানে কালারের জন্য, প্রত্যেকটা কালারের জন্য এক একটা করে কোড আছে। আমি কালারের বিষয়টা নিয়ে আরেকদিন একটা পার্টে আলোচনা করব, কি ধরনের কালার সিস্টেম ব্যবহার হয়, মেইন কালারগুলো কি কি এবং অক্সিলিয়ারি কালারগুলো কি কি, সেই বিষয়গুলো আমি আরেকদিন আলোচনা করব। তো আজকে শুধু এটুক জানি যে এখানে আমরা কালার কোড ব্যবহার করে
নির্দিষ্ট একটা কালার আমরা পেতে পারি। যেমন আজকে আপনারা গ্রে কালারের কোডটা মনে রাখবেন। এটা খুব সহজ। আমরা যদি 6 বার 6 প্রেস করি, 1 2 3 4 5 6, তাহলে আমরা গ্রে কালার পাবো, অর্থাৎ ধোঁয়াশে বা ছাই কালার অনেকে বলে থাকবেন, ধোঁয়াশে এই কালারটা আমরা পাবো। তো এটাতে ওকে ক্লিক করছি, আমাদের দেখেন এখানে ফোরগ্রাউন্ড কালারের মধ্যে সেটা চলে এসেছে। এবার সেম ওয়েতে আমি পেইন্ট বাকেট টুল নিচ্ছি এবং এই লেয়ারের উপরে আবার ক্লিক করছি। তাহলে পেইন্ট বাকেট টুল দিয়ে এখানে ক্লিক করার সাথে সাথে আমার কালারটা চেঞ্জ হয়ে গেল। তো এছাড়াও আরও অনেকগুলো ফ্যাসিলিটি আছে যেগুলো আমরা ব্যবহার করব। আজকে আমরা লেয়ারের অনেক কিছু কাজ করব। তো নেক্সটে আমরা যখন অনেক লেয়ার নিয়ে এখানে কাজ করব, তখন আপনাদের এই বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো দরকার হবে, যে লেয়ার আমরা কেন নেব, লেয়ার নিয়ে কি হবে। এখন আমি যদি এখানে আরেকটা লেয়ার তৈরি করি, আমি বলেছিলাম লেয়ার মানে স্তর। তো এখানে আমি সেই নিউ লেয়ার বাটনে ক্লিক করে আরেকটা লেয়ার এখানে তৈরি করলাম। আবার রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নিচ্ছি, এতটুকু জায়গা আমি এখানে সিলেক্ট করলাম। কালার পিকারে যাই, সেখান থেকে আমি একটা রেড কালার, একদম রেড কালার, এটার কোড হচ্ছে FFF, তারপরে 4টা 0, ওকে করছি। পেইন্ট বাকেট টুল নিয়ে এখানে আমি এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায়, অর্থাৎ এখানে একটু ব্লু হয়ে আছে, তার মানে লেয়ারটা সিলেক্টেড আছে। তখন যদি আমি পেইন্ট বাকেট টুল দিয়ে এই এরিয়ার মধ্যে ক্লিক করি, তাহলে আমার কালারটা এখানে চলে আসবে। কিছু কিবোর্ড শর্টকাট আছে যেগুলো আমরা ব্যবহার করে খুব দ্রুত কাজ করতে পারি, তো সেটা আজকে না, আরেকদিন আমি বলে দেব। এরপরে এটা কিন্তু এখন সিলেক্টেড আছে, আমি এটাকে ডিসিলেক্ট করব। আগের মতো সিলেক্টে যাব, সেখান থেকে ক্লিক অন ডিসিলেক্ট। এবার আমরা দেখলাম যে দুইটা কালার এখানে, দুইটা লেয়ার এখানে আছে এবং দুইটা ভিন্ন ভিন্ন কালারে আছে। তো আমাদের কি সুবিধা হচ্ছে, এখানে আমরা দুইটা লেয়ারকে একটা লেয়ারের উপরে আর একটা লেয়ার রেখে সুন্দর কিছু ডিজাইন তৈরি করতে পারি, তাই না? বুঝতে পারছেন আপনারা ব্যাপারটা? তাইলে এটার উপরে কিন্তু আরেকটা লেয়ার আছে। তো লেয়ারগুলো হচ্ছে একটার উপরে আরেকটা থাকে স্তর হিসেবে। এটা একটা স্তর, এটা আরেকটা স্তর। তো দুটা স্তর মিলে অনেক সময় দারুণ কালার তৈরি করে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এইখানে আপনারা লেয়ারের উপরের অংশে দেখতে পাবেন যে নর্মাল নামে নর্মাল লেখা একটা বাটন আছে, এটা একটা লিস্ট। তো এইগুলো হচ্ছে লেয়ারের মুড। এই মুডগুলো চেঞ্জ করে আমরা বিভিন্নভাবে এই লেয়ারগুলোকে ব্যবহার করতে পারি। যেমন আমি যদি এখানে ওভারলে সিলেক্ট করি, তাইলে দেখতে পাবেন যে এখানে আউটার যে স্ক্রিনটা ছিল সেটা চলে গেছে এবং এটার রেডের কালারটাও কেমন যেন চেঞ্জ হয়ে গেছে, তাই না? আবার যদি আমি এখানে ক্লিক করি এবং এখান থেকে স্ক্রিন সিলেক্ট করি, তাইলে আবার দেখছি যে রেড কালারটা অন্য একটা কালারে পরিণত হয়ে গেছে এবং বাইরের অংশটুকু কাটা পড়ছে, এটা আর দেখা যাচ্ছে না এখানে। ওটাও দেখা যাবে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট যেহেতু, সেই জন্য আর এটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এইভাবে আমরা মুড চেঞ্জ করে লেয়ারকে বিভিন্নভাবে সুন্দর কিছু ডিজাইনে পরিণত করতে পারি। আমি নর্মাল নিয়ে আসলাম, আগের মতো হয়ে গেল। এছাড়াও এখানে আরও কিছু বাটন আছে যেগুলো দিয়ে লেয়ারকে বিভিন্নভাবে মডিফাই করা যায়। যেমন এখানে একটা গ্রুপ বাটন আছে, এখানে অ্যাডজাস্টমেন্ট বাটন আছে, এখানে লেয়ার মাস্ক আছে। এই বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ বিভিন্ন প্রজেক্টে আলোচনা করব, সেখান থেকে আমরা বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেব। ওকে, ফিনিশ। আচ্ছা, এটুক আমরা বুঝলাম, তাই না? তো এবার আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। লেয়ার সম্পর্কে আর কারো কোনো কিছু বোঝার আছে? এখন লেয়ারগুলো, আরেকটা ব্যাপার আমি এখানে বলে নেই, যে এই লেয়ারটা উপরে আছে, আমি যদি চাই যে এই রেড লেয়ারটা আসলে থাকবে হচ্ছে গ্রেটার নিচে, সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত? সেই ক্ষেত্রে অনেক সহজে আমরা এটা করতে পারি। লেয়ার 2টাকে এইভাবে মাউসের লেফট বাটন চেপে ধরে নিচের দিকে নিয়ে এসে লেয়ার 1-এর নিচে ছেড়ে দিলাম, তাইলেই লেয়ার 1 উপরে চলে আসলো, লেয়ার 2 নিচে চলে গেল। এইভাবে এটাকে বলা হচ্ছে লেয়ার অ্যারেঞ্জমেন্ট। লেয়ারকে কিভাবে অ্যারেঞ্জ করতে হয় সেটা আমরা এইভাবে করব। কিবোর্ডের সাহায্যেও আমরা করতে পারি। কিবোর্ডের শর্টকাটগুলো আজকে আমি আলোচনা করব না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এভাবে আমরা অ্যারেঞ্জ করতে পারি।
আর এখান থেকে মোডগুলো চেঞ্জ করে আমরা বিভিন্নভাবে এগুলোকে ব্যবহার করতে পারি, যেমন অন্য যেগুলো আছে লাইটার। তো এখানে আমরা এগুলো চেঞ্জ করে দেখব, এগুলো আপনাদের কাজ থাকবে যেগুলো এই সবকটা অপশন এখানে যে কটা লিস্ট আছে সব কটা লিস্ট দেখবেন যে সেই লিস্টগুলো পরিবর্তন করলে এই আইটেমগুলো দিয়ে কি কাজ হয় মূলত। ওকে, এবার আমি দেখি আমার ফটোশপ ইনস্টল হলো কিনা। CS2, ওকে। দুটো অনেক সময় একসাথে ইনস্টল ওপেন নাও হতে পারে, দেখি কেমন হয়। হ্যাঁ, দুটো একসাথে আসবে না, এটাকে আমার ক্লোজ করতে হবে। আচ্ছা, ওকে, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। ফটোশপ CS2, আচ্ছা। এখানে আমরা এই যে অ্যাক্টিভেশন অপশনে আসলাম, ওপেন হলে এখানে অ্যাক্টিভেশন অপশনে আসা যাবে। সেখান থেকে আমি বাই টেলিফোন এখানে ক্লিক করলাম, তারপরে নেক্সট করছি। এখানে আমার সেই ফাইলটাতে যাই, আবার ক্রেকের যে ফাইলটা ছিল এখানে দেখেন একটা বক্স আছে, এখানে অ্যাক্টিভেশন নাম্বার এখানে দিয়ে দিয়ে জেনারেট করতে হবে। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি অ্যাক্টিভেশন নাম্বার আমাদের এটা। এখান থেকে অ্যাক্টিভেশন নাম্বারটা সিলেক্ট করে নেব, কপি করে আমরা এটাকে এখানে নিয়ে বসিয়ে দেব। পেস্ট করছি এখানে, জেনারেট ওথ কোড, এখানে আমিও ওথ কোড পেয়ে গেছি। এটাকে একটা একটা করে কপি করে নিয়ে আসতে হবে। কপি, অর্থাৎ নাম্বারের যে গ্রুপগুলো পাওয়া যাবে। আচ্ছা, আপার আনএক্সেপ্টেড ক্যারেক্টার, 0494 লিখিয়ে দিই 8130 4172 3163 4737। এবার অ্যাক্টিভেটে ক্লিক করি। আমাদের অ্যাক্টিভেশন হয়ে গেছে, এবার ডানে ক্লিক করছি। শেষ, আমাদের ইনস্টলেশনের যত ঝামেলা ছিল এটা শেষ। এর আগের ভার্সনগুলোতে কিন্তু এই অ্যাক্টিভেট যে অপশনটা সেটা কিন্তু প্রয়োজন হয় না। এই জন্যই আমি মনে করলাম যে আপনাদের বিষয়টা দেখানো উচিত যে কিভাবে CS2 অ্যাক্টিভেট করতে হয়। এই CS2 থেকে শুরু করে বাকি সব কটা ভার্সন এভাবে অ্যাক্টিভেট করে তারপরে ব্যবহার করতে হয়। আচ্ছা, তো আমাদের এই ফটোশপটাকে আমরা একটু রিস্টার্ট করি, দেখি আবারও সেই প্রয়োজনটা আবারও হয় কিনা, সেটা আবার মেসেজটা আসে কিনা। যদি এসে থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে ইনস্টলেশন কমপ্লিট হয়নি, আর যদি না আসে তাহলে বুঝবো যে ইনস্টলেশন আমাদের সাকসেসফুল হয়েছে। আপনাদের যার যার কম্পিউটারে নিজেরাই এই ভিডিওটা দেখে এই ভার্সনটাকে ইনস্টল করে নেবেন। হ্যাঁ, আমরা এখন এটাতে কাজ করতে পারি, কাজ করার উপযোগী হয়েছে, আমাদের আর কোনো প্রবলেম নেই। তাহলে আমরা এবার এটাকে কেটে দেব। এই ক্রেকের যে ফাইলটা আছে এটা সম্পর্কে একটু বলি। আপনারা যখন ইনস্টল শুরু করবেন
তখন থেকে নিয়ে একদম ইনস্টল শেষ পর্যন্ত এটাকে ক্লোজ করা যাবে না, এক্সিট করা যাবে না। যদি এক্সিট করে আবার ওপেন করেন তাইলে কিন্তু এই অ্যাক্টিভেশন কোড এবং অথরাইজেশন কোড কাজ করবে না। বিষয়টা মনে থাকবে। অর্থাৎ আপনারা যখন ইনস্টল শুরু করবেন, সিরিয়াল নাম্বারটা যখন দেবেন, এই ক্র্যাক ফাইলটা ওপেন করে সেখানে সিরিয়াল নাম্বারটা এটা পাবেন, কপি করে দিলেন। আর এরপরে ইনস্টলেশন একদম শেষ হওয়া পর্যন্ত আপনারা দেখতে পেলেন যে আমরা ফটোশপ ওপেন করে তারপরে কিন্তু অ্যাক্টিভ করতে হয়েছে। তাহলে সেই পর্যন্ত আমরা এটাকে কোনোভাবেই ক্লোজ করব না। একবার ক্লোজ করে দিলে দ্বিতীয়বার আর এই কোডগুলো কাজ করে না। এই জন্য আমি মনে করছিলাম যে আপনাদের এই বিষয়গুলো জানানো উচিত, দেখানো উচিত। হতে পারে আপনার কম্পিউটারে CS2 ইনস্টল করা নেই বা করতে গেলেন সেখানে প্রবলেম হলো, তো সেই জন্য আপনাদের ভিডিওর সাথে এই ভিডিওটাও যুক্ত করে দিলাম। আশা করি আপনাদের কাজে আসবে, তাই না? ওকে, এবার আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, এক্সিট। হ্যাঁ, ফটোশপের একটা ভার্সন, এটা ভার্সন নিয়ে আমি গত ক্লাসে বলেছিলাম। তো এটা ফটোশপ CS2। CS মানে হচ্ছে ক্রিয়েটিভ সুইট। তো ক্রিয়েটিভ সুইট, ও আচ্ছা, এটাতে আমার কম্পিউটারে হয়তো প্রবলেম আছে। আমার কম্পিউটার এটা বন্ধ হয়ে যাচ্ছে। এটা আপনাদের যারা যারা 8.1 বা 8-এর উপরের দিকের ভার্সন ব্যবহার করছেন তাদের জন্য এটা একটু প্রবলেম হবে, কারণ এটা হচ্ছে 32 বিট অপারেটিং সিস্টেমের জন্য বেশি পারফেক্ট আর কি। আপনারা কম্পিউটারে গিয়ে দেখে নেবেন CS2 ভার্সনটা। এখানে আমি একটা বিষয় বলে নিই, যাদের কম্পিউটারে এই কম্পিউটারে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন, সেখানে গিয়ে আপনারা দেখবেন যে সিস্টেম টাইপ কি আছে। 64 বিট যদি হয় তাহলে আপনারা CS2 ইনস্টল করবেন না, ঠিক আছে? আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। ফটোশপের লেটেস্ট যে ভার্সনটা আছে, ফটোশপ CC অথবা CS6, এইগুলো ইনস্টল করে নেবেন, ঠিক আছে? আর যাদের এখানে 32 বিট দেয়া থাকবে তাদের জন্য CS2 কোনো অসুবিধা নেই। যেমন আমাদের এই কম্পিউটারে এবং আরও কিছু কম্পিউটারে CS2টা সুন্দরভাবে ইনস্টল করা আছে এবং ভালোভাবে কাজ করছে। বুঝতে পারছেন? ওকে, তাহলে আজকের ক্লাসটা আমরা এটা দিয়েই করি। আমি CC ভার্সনটা ওপেন করছি এখানে, আবার সেখানে চলে যাই। লেয়ারের বিষয়টা আপনাদের সাথে আলোচনা করলাম। বিষয়টা ক্লিয়ার তো নাকি? ওকে, তাইলে আজকের ক্লাসে আমাদের সিসি ইনস্টল করার প্রিপারেশন নেই। আগামী ক্লাসে আমরা দেখব যে অ্যাডোব ফটোশপের সিসি ভার্সনটা কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে অ্যাক্টিভ করতে হয়, আমরা করে দেখাবো। তো সেই পর্যন্ত আপনাদের যার যার কাছে যেই ভার্সন আছে সেটাই ব্যবহার করেন, আমার কাজগুলো করা যাবে, কোনো অসুবিধা নেই। তো আমি এখন আমাদের প্রথম প্রজেক্টটা ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোনো একটা পিকচারকে আরও ঝকঝকে করা। যেমন আমরা কোথায় গেলাম, আমাদের যে ফোল্ডার ছিল ক্লাস 2 ফোল্ডার, সেখানে সোর্স ফাইলের মধ্যে আমরা পিকচারগুলো রেখেছি। এখান থেকে আমি যে কোনো একটা, এটাই নেই, এই ফাইলটাকে ওপেন করি। তাহলে কিভাবে করব? ফটোশপ ওপেন করব, সেখানে ফাইলে যেয়ে ওপেনে ক্লিক করব। আমার ফাইলটা যেহেতু ডেস্কটপে আছে, আমি ডেস্কটপে গেলাম। এইটা আমার ফোল্ডার ছিল ক্লাস 2 সোর্স, ফাইলটা সিলেক্ট করে ওপেন। অথবা আমরা শুধু এই যে ক্যানভাসের মধ্যে যদি আমরা ক্লিক করি, সেই সোর্স ফোল্ডারটা যদি আমাদের ওপেন না থাকে, সেই ক্ষেত্রে আমরা ব্রাউজ করে এই যে এই পাশে দেখা যাবে কোন জায়গায় আছে। ডেস্কটপে থাকলে ডেস্কটপে ক্লিক করে কোন জায়গায় ফোল্ডারটা আছে সেখান থেকে নিয়ে নিতে হবে। বিষয়টা বুঝতে পারছেন তো নাকি? এবার আমি ফোল্ডারটা, আমার যে পিকচারটা আছে সেটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করছি আগের মতো। ওকে, তাহলে আমাদের কাজ শুরু হয়ে যাচ্ছে। প্রথমত আমরা এই প্রজেক্টে একটা বিষয় ব্যবহার করব, সেটা হচ্ছে আমরা এটাকে একটা দারুণ কালার পেতে যদি হয়, যদি একটা সুন্দর কালার আমরা পেতে চাই, সেই ক্ষেত্রে আমরা যাব হচ্ছে ইমেজে, সেখান থেকে অ্যাডজাস্টমেন্ট, এখানে আমরা খুঁজব যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কন্ট্রোল শিফট অল্টার বি,
ওকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খুঁজে আমরা এখানে যাব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখানে একটা শর্টকাট, অর্থাৎ যেটাকে আমরা কিবোর্ড কমান্ড বলি, কিবোর্ড কমান্ডটা আমাদের এখানে পাওয়া যাচ্ছে। এটাতে ক্লিক করে সেইভাবে যদি আমরা দিই তাহলে হবে, বাট আমরা যেহেতু কিবোর্ড কমান্ড নিয়ে আজকেও আলোচনা করছি না, সেই জন্য আমরা মাউস দিয়েই কিভাবে করতে হয় সেটা দেখে নেব। তাহলে যে কোনো ইমেজ যেটার মধ্যে অনেক মলিনতা আছে, অনেক, যেমন আমরা আগের পিকচারটা যদি এখানে দেখি, যে সেটার মধ্যে পুরনো ছবির যে একটা আবরণ থাকে, অর্থাৎ একটু পুরাতন হওয়ার যে পুরানো ভাব, সেটা কিন্তু এই পিকচারের মধ্যে আছে, তাই না? তো সেটাকে আমরা দূর করার জন্যই এই কাজটা করলাম। ফটোশপে গিয়ে এটাকে কিন্তু খুব সুন্দরভাবে এখন মনে হচ্ছে একটা ঝকঝকে সাদা কালো ছবি, তাই না? তাহলে এটুক কাজ আমরা করলাম, যাতেই আমাদের সাদা কালো ছবিটা আরো সুন্দর হয়ে গেল। ওকে, তাহলে আমাদের আরেকটা ছবি নিয়ে টেস্ট করে দেখি সেটার মধ্যে কিভাবে হয়। এটাতে আমি ক্লোজ করে দিচ্ছি, ওপেন। এই ছবিটাতে যাই, ওপেনে ক্লিক করি, ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অ্যান্ড ক্লিক ওকে। তাহলে এখানেও একইভাবে আমরা সাদা কালো করে সুন্দর করে একটা ছবি এখানে তৈরি করে ফেললাম। বুঝতে পারছেন ব্যাপার? এটাকেও আমি ক্লোজ করছি। শুধু এটুকু কাজ করে আমরা যে কোনো ধরনের সাদা কালো ছবিকে প্রথমত তার যে টিউনটা আছে সেই টিউনটা আমরা পেতে পারি। এবার আমাদের যে দ্বিতীয় কাজটা থাকবে আজকের ক্লাসের, সেটা হচ্ছে যে কোনো কালারফুল পিকচারকে কিভাবে সাদা কালো ছবিতে পরিণত করা যায়। আমি এখান থেকে একটা কালারফুল ছবি ওপেন করছি, ফটোশপের ক্যানভাসের মাঝখানে ফাঁকা জায়গায় ক্লিক করলাম, আমার ফোল্ডারটা ওপেন হলো। যদি না হয় আমি ডিরেক্টরি থেকে নিয়ে নেব, যেমন যদি অন্য জায়গায় থাকে, আমার ছবিটা এখানে আছে আমি জানি, সেজন্য আমি ডেস্কটপে ক্লিক করব, আমার ফোল্ডারটা ওপেন করব, ক্লাস 2, সোর্স, এবং পিকচারটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। এবার এই ছবিটাকে আমরা সাদা কালো কিভাবে করব? একইভাবে করব যেভাবে আমরা অন্য একটা ছবিকে, আগের ছবিগুলোকে যেভাবে সাদা কালো করেছি, আমরা এই রঙিন ছবিটাকেও সেইভাবেই সাদা কালো করব। ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দেন ক্লিক ওকে। বুঝতে পারছেন? ওকে, এখন এবারে আমরা দেখব যে এই সাদা কালো ছবিটাকে আমরা সাদা কালোতে কিভাবে রাখতে পারি। এখানে তো আছে, এটা রঙিন ছবিতে আছে, এটাকে আমরা আরেকটা কপি করে কিভাবে সাদা কালোতে সেভ করব সেটা আমরা আজকে এখন দেখব। সেটার জন্য আমরা যাব ফাইল মেনুতে, সেখান থেকে সেভ অ্যাজ, সেভে ক্লিক করা যাবে না, তাহলে আমাদের এই ফাইলটাই সাদা কালো ফাইলে পরিণত হয়ে যাবে। আমরা কোথায় যাব? সেভ অ্যাজ। এখানে গিয়ে নিশ্চিত করব যে সেভ টাইপটা কি আছে। সেভ টাইপটা এখানে যেন জেপিজি থাকে। ফটোশপের ফোল্ডারের নাম বা ফটোশপের ফাইলের নাম হলো পিএইচডি ফাইল বা পিএইচডি ফরম্যাট। তো আমি যদি পিকচার চাই, যেটাকে আমরা পিকচার হিসাবে চিনি, তো সেটাকে আমরা অবশ্যই জেপিজি মোডে সেভ করব। অন্য আরও পিকচারের ফরম্যাট আছে, সেগুলো আমরা আরেক সময় দেখে নেব। তো এটার আমরা একটা নতুন নাম দেই, কারণ একই নামে একই ছবি একই ফোল্ডারের মধ্যে বারবার রাখা যায় না বা একাধিকবার কপি করা যায় না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে এটাকে নাম দিয়ে দিই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মডিফিকেশন। আপনারা যে কোনো একটা নাম দিতে পারেন। এখানে আমি এবার সেভ বাটনে ক্লিক করছি, এটাকেও ওকে করে দিচ্ছি। এখন আমরা সোর্স ফোল্ডারে যেয়ে দেখি যে এই যে এখানে সাদা কালো, এর পাশে রঙিন ছবির পাশে একটা সাদা কালো ছবি তৈরি হয়ে গেছে। এটুকু বুঝতে পেরেছেন আপনারা? এবারের আমার কাজ থাকবে যে এই সাদা কালো ছবিটাকে কিভাবে একটু কালারফুল করা যায়। তো এটাকে আমি এখন ক্লোজ করছি, ওপেন করি আবার। আমরা যখন কোনো ছবিকে বড় করে স্ক্রিনে দেখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের
করতে হয় এটাকে জুম করতে হয়। তো জুম করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস, এখানে যে একটা প্লাস সাইন আছে উপরের দিকে কিবোর্ডে আপনারা পাবেন ব্যাক স্পেসের পাশে, সেটাতে যদি আপনি একবার প্রেস করেন তাহলে 25% কি হবে, জুম হবে, এটাকে জুম ইন হবে। আর যদি মাইনাসে ক্লিক করেন তাহলে 25% জুম আউট হবে, আমার যতটুকু দরকার। আর দ্বিতীয় আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হলো আমাদের এই যে এখন উপরের অংশটা বাইরে চলে গেল, স্ক্রিনের ভেতরে এনে যদি আমরা সেটাকে রাখতে চাই তাহলে আমরা স্পেস চাপ দিয়ে ধরে তখন আমরা হ্যান্ড নামে হ্যান্ডের মতো একটা চিহ্ন দেখতে পাবো, তখন মাউসের লেফট বাটনে চেপে ধরে নিচের দিকে নিয়ে আসবো যদি নিচে আনতে চাই। আর যদি উপরের অংশটা দেখতে চাই তাহলে এইভাবে করে উপরে যাব। ওকে, বুঝতে পারছেন? স্পেস বার চেপে ধরে আমরা আবার ছেড়ে দিলে, স্পেস বার ছেড়ে দিলে আমাদের এই হ্যান্ড চলে যাবে, হ্যান্ড থাকতে হবে যদি আমরা মুভ করতে চাই তখন। ওকে, আমি এটুক রাখছি আপাতত। আমাদের প্রথম কাজ থাকবে হচ্ছে আমাদের ফেসটাকে কালারাইজ করতে হবে। দ্বিতীয় কাজ থাকবে আরও যে অংশগুলো আছে সেইগুলোকে আমরা কিছু পার্ট সেট করে নেব এখানে, সেইগুলোকে কিভাবে কালারফুল করা যায় সেটাও আমরা দেখব। তাহলে আমাদের প্রথম কাজ থাকবে আমরা ফেসটাকে কিভাবে কালারফুল করতে পারি। তো আজকে আমরা এখানে লেসো টুল ব্যবহার করতে পারি সিলেক্ট করার জন্য। লেসো টুল আমরা কেন ব্যবহার করব, যেই জায়গাগুলোতে সমানভাবে সিলেক্ট করা যাবে না সোজাসুজি। রেক্টেঙ্গুলার মার্কিং টুল আমরা ব্যবহার করব যেই জায়গাগুলোতে এভাবে চতুর্ভুজ আকারে অর্থাৎ চারদিকে চার কোণ আকারে আমরা কোনো জায়গাকে সিলেক্ট করতে পারি, সেই ক্ষেত্রে আমরা কি করব, রেক্টেঙ্গুলার মার্কিং টুল ব্যবহার করব। এখানে যদি আমি মাউসের লেফট বাটন চেপে ধরি তাহলে আরও যে অপশনগুলো পাবো সেখানে আছে ইলেকট্রিক্যাল মার্কিং টুল। এটাতে ক্লিক করে আমি যদি সিলেক্ট করি তাহলে কোনো অবজেক্টকে, গোলাকার কোনো অবজেক্টকে, বৃত্তাকার কোনো অবজেক্টকে আমরা সিলেক্ট করতে পারি। তো লেসো টুলের সাহায্যে আমরা কিভাবে সিলেক্ট করব, যেমন এই অংশটা আসলে গোলাকারও না আবার চারকোণযুক্ত না, একটা ভিন্ন টাইপের যেরকম আছে সেইভাবে। তো এটাতে আমরা কোনোভাবেই মার্কিং টুলগুলো ব্যবহার করতে পারছি না, আমরা রেক্টেঙ্গুলারও ব্যবহার করতে পারছি না, ইলেকট্রিক্যাল মার্কিং টুলও ব্যবহার করতে পারছি না, সেই ক্ষেত্রে আমরা লেসো টুল ব্যবহার করতে পারি। বিষয়টা বুঝে আসছে? দুটো দিয়েই সিলেক্ট করা যাবে, কিন্তু কখন করব সেটা আমরা ঠিক করে নিতে হবে যে আমাদের সিচুয়েশনটা কোনটা, কোন সিচুয়েশনে কাজ করছি। যদি আমরা এই দুইটা টুল দিয়ে সিলেক্ট করার মতো কোনো অবজেক্ট থাকে তাহলে আমরা এই দুটো টুল ব্যবহার করতে পারি, আর যদি এর বাইরে থাকে তাহলে আমরা লেসো টুল ব্যবহার করতে পারি। আরও কিছু টুল আছে সেগুলো দিয়েও সিলেক্ট করা যায়, সেটা আমরা নেক্সটের কোনো ক্লাসে দেখব। তাহলে আজকে আমি লেসো টুলের সাহায্যেই সিলেক্ট করছি। একটা জায়গা থেকে শুরু করি, যে কোনো একটা জায়গা থেকে হতে পারে। ওয়েল, এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা যদি আপনাদের ব্ল্যাক থাকে সেই ক্ষেত্রে স্ক্রিনে অনেক সময় প্রবলেম হতে পারে। আচ্ছা, তো আমরা বলেছিলাম যে লেসো টুলের সাহায্যে আমরা সিলেক্টটা করতে পারি, অথবা আরেকটা টুল আছে পেন টুল, পেন টুলের সাহায্যেও আমরা সিলেক্ট করতে পারি। তো পেন টুল আমি ক্লিক করছি, নিশ্চিত করতে হবে যে এখানে পাথ আছে, পাথ, তখন এটা সুন্দর সিলেক্ট হবে। আর পাথ যদি না হয়, পাথ যদি এখানে নির্বাচন করা না থাকে তাহলে এটা শেপ আকারে তৈরি হয়ে যাবে। তো আমি এখানে একটা ক্লিক করছি, এখানে একটু বাঁকা আছে এই জন্য এই পর্যন্ত আমি ক্লিক করছি, এরপরে এই পর্যন্ত এখানে একটা বাঁকা শেপ আছে। তো সেই জন্য আমি কি করব, এটার শেপটা যেই পর্যন্ত শেষ সেখানে গিয়ে এইভাবে ধরে সামনের দিকে টান দেব, ছেড়ে দেব না, তখন এই যে বাঁকা অংশটা তৈরি হবে।
এবার অল্টার ধরে কিবোর্ড থেকে এই পয়েন্টে মাঝখানে যেখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে এই পয়েন্টে মাউসের লেফট বাটন ক্লিক করব। এবার আমি একটু উপরের দিকে নিয়ে আসি, এই পর্যন্ত এখানে এইভাবে আমি একটু টান দিলেই দেখা যাবে এখানে মাঝখানের অংশটা একটু বাঁকা হয়ে গেছে, কার্ভস হয়ে গেছে। অল্টার ধরে এখানে ক্লিক করছি, এইখানে আমাদের ভেতরের দিকে সিলেকশন আছে, এখানে আছে, এখানে এই পর্যন্ত, এই পর্যন্ত। যদি মনে করেন কোনো একটা স্টেপ ভুল হয়ে গেছে, যেমন এটা এখানে চলে গেছে, তখন কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এবং জেড প্রেস করলে আগের জায়গায় চলে আসবে। এবার আমরা দেখলাম যে আমাদের সবকটা জায়গা অর্থাৎ একটা নির্দিষ্ট একটা এরিয়া আমরা কি করলাম, সিলেক্ট করে ফেললাম। এখনও সিলেক্টের সম্পূর্ণ কাজ হয়নি। আমরা যদি রাইট বাটন ক্লিক করি, এখন এখানে পাওয়া যাবে মেক সিলেকশন। রাইট বাটন ক্লিক করলে এই সিলেকশনের ভেতরে আমরা পাবো মেক সিলেকশন। এখানে ক্লিক করছি, এখানে আমরা ওকে করে দিই। তাইলে আমাদের কি হলো, এবার সিলেক্ট হলো নির্দিষ্ট একটা জায়গা, এখন সিলেক্ট হলো। আমি মুভ টুলে ক্লিক করছি। এখন আমাদের কাজটা হবে, এখানে একটা নতুন লেয়ার আমরা তৈরি করব। নিউ লেয়ারে ক্লিক করে এই নামটা যেখানে লেখা আছে লেয়ার 1 সেখানে ক্লিক করে ডাবল ক্লিক করে আমি এখানে এর একটা নাম দিয়ে দিই, যে কালার। এন্টার দিই। এখন এবারে আমরা ব্রাশ টুল ব্যবহার করব। ব্রাশ টুল, তো ব্রাশ টুল দিয়ে আমরা আসলে করব কি, ব্রাশ টুল দিয়ে আমরা এখানে পেইন্ট করব। আমরা কিছু কালার এখানে অ্যাপ্লাই করব, যে কালারগুলো মানুষের সাধারণত ফেজে থাকে, সেই কালারগুলো আমরা কালার প্যালেট থেকে নেব। প্যালেটে ক্লিক করলাম। আমি আগে বলেছিলাম যে সবগুলোটা কালারের কোড আছে, নিশ্চিতভাবে ওই কালারটাকেই পাওয়ার জন্য আমরা কোডটাকে ব্যবহার করব। তো এখানে আমি একটা কোড লিখছি, F66252। আপনারা সবাই নোট করে নেন, লিখে নেন, অথবা ভিডিওতে তো থাকছেই। F66252 এই কালার কোডটা এখানে লিখে দিলে এখানের যে কালারটা আছে সেই কালারটা চলে আসবে। এবার ওকে দিচ্ছি। এখন আমাদের যে এই যে লেয়ারের যে মুড আছে, এখন কোন মুডে আছে বলতে পারেন আপনারা? নর্মালে আছে। এখানে ক্লিক করে আমরা এখান থেকে সফট লাইট সিলেক্ট করব, সফট লাইট। এবার আমরা এখানে পেইন্ট করব। তো পেইন্ট করার আগে আমাদের আরেকটা বিষয় জানতে হবে, এই ব্রাশ টুলের সাথে সংশ্লিষ্ট এখানে আরও কিছু অপশন আছে, যেমন অপাসিটি এবং ফলো। এই দুইটা বিষয় বেশি গুরুত্বপূর্ণ। তো অপাসিটিতে আমি গিয়ে এখানে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে একটা ভলিউম পাবো। এই ভলিউমটাকে আমি যদি ছোট করে নিই, অর্থাৎ এখানে উপরে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ কমে যাচ্ছে, আমি যদি লেফটের দিকে নিয়ে যাই তাহলে এখানে পার্সেন্টেজ কমে যাবে। এটাকে আমরা 59 অথবা 45 50, আচ্ছা 50তে করে দিচ্ছি, করে এন্টার করলাম। অর্থাৎ আমাদের অপাসিটি কত থাকবে? 50। এবার আমরা একটা তুলি পাচ্ছি, এখানে ব্রাশে ক্লিক করলে আমরা একটা তুলি পাই। তো এই তুলিটাকে ছোট অথবা বড় করার জন্য সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট রাইট যেটা আছে, অর্থাৎ যেটা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়, সেটাতে যদি আমরা চাপ দিই, প্রেস করি, তাহলে আমাদের তুলিটা আস্তে আস্তে বড় হবে। আর যদি এর পাশের যেটা, অর্থাৎ যেটা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়,
সেটাতে যদি আমরা প্রেস করি তাহলে তুলিটা আস্তে আস্তে ছোট হবে। তো এটা আমাদের খুব দরকারি, অনেক সময় তুলি বড় দরকার হয়, অনেক সময় তুলি ছোট দরকার হয়। তো এবার আমরা কালার আছে, সিলেকশন আছে, সব কিছু আছে। এবার আমরা কি করব? পেইন্ট করব। তো পেইন্ট করা শুরু করছি। একবার আমি মাউসের লেফট বাটন চেপে ধরলাম, ধরে এবার সব জায়গায় পেইন্ট করে দিচ্ছি। তো মাউসের লেফট বাটন রিলিজ আমরা করব না যতক্ষণ পর্যন্ত আমাদের সব জায়গায় পেইন্ট করা শেষ হবে, ততক্ষণ পর্যন্ত লেফট বাটন আমরা রিলিজ করব না, মানে ছেড়ে দেব না। একবার আমি ছেড়ে দিলাম, এখানে কিছু জায়গা আছে সেজন্য। তো ছেড়ে দিয়ে আবার যদি আমরা ওই জায়গাটাতে আবার ব্রাশ করি, পেইন্ট করি, তাহলে কালারটা ডাবল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কালারটা এখানে কিন্তু ডাবল হয়ে গেছে। তো সেটা করা যাবে না, একবারেই যেন থাকে সেই দিকে খেয়াল করতে হবে, না হয় কালারটা ম্যাচিং হবে না, মিলবে না। এই যে এখানে ডাবল হয়েছে দেখা যাচ্ছে। আমাদের দ্বিতীয় স্টেপের কাজগুলো শেষ। আমরা এখানে কি করলাম তাহলে? প্রথমে একটা জায়গাকে সিলেক্ট করলাম, নতুন একটা লেয়ার নিলাম, লেয়ারের মুডটাকে সফট লাইট করে দিলাম, এবং লেয়ারের যে অপাসিটি, ব্রাশের যে অপাসিটি আছে সেটাকে আমরা 50 করে দিলাম। এইবারে আমাদের তুলিটা ছোট বড় করে পেইন্ট করে নিলাম, এটুকু কাজ করলাম। এবার যদি আমি আমার সিলেকশন রিলিজ করি, সিলেক্টে গিয়ে ডিসিলেক্টে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি হচ্ছে, একটা একটা দারুণ কালার আসছে। যতটুকুই আসুক, যেটা আমাদের সাধারণত আমাদের মানুষের ফেসে থাকে সেরকম একটা কালার আমরা পেয়েছি। তো এখানে এই চুলের গোড়ায় কিছু একটা কালার আমাদের মিসিং আছে, সেই কালারটাকে আমরা ম্যাচ করে দিই। এইবারে ব্রাশের তুলিটাকে ছোট করে নিই, ছোট করে একদম এই দিকটায়, এই দিকটায়। তো এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে ভালো হয় যদি আমরা অপাসিটি আরও বেশি কমিয়ে নিই, তাহলে আমাদের জন্য এটা সুন্দর হবে। এবারে সব জায়গায় করে দিচ্ছি। ওকে, এভাবে আরও পারফেক্ট করার জন্য আপনাকে একটু ডাবল করতে হবে, যেখানে যেখানে বেশি দরকার সেখানে। যেমন এই সাইডগুলো, এই সাইডগুলোতে একদম পাশে আমরা পেইন্ট করব, তাহলে বিষয়টা রিয়েলিস্টিক হবে, অর্থাৎ বোঝা যাবে যে আসলেই এরকম ছিল। ওকে, মোটামুটি আমাদের এই স্টেপের কাজটা কমপ্লিট। তাহলে আমরা করলাম আজকে কোনো একটা কালারফুল ইমেজকে কিভাবে সাদা কালোতে পরিণত করা যায় সেটা দেখলাম, এবং একটা সাদা কালো ছবিকে কিভাবে একটু রঙের ছোঁয়া দেওয়া যায় আমরা সেটা দেখলাম। আরেকটা কাজ আমরা করতে পারি, এটা করেই আমি শেষ করব। এখানে যে লিপ আছে, এই লিপটাকে আমরা সিলেক্ট করি। এখানে আমি নির্দিষ্ট একটা কালার ব্যবহার করব, সেজন্য আমি আবারও পেন টুল নিচ্ছি। এখানে মনে রাখতে হবে পেন টুলে যেন পাথ সিলেকশন করা থাকে, তাহলে আমি এই জায়গাটাকে সুন্দরভাবে সিলেক্ট করতে হবে যাতে কোনো দিকে মিস না হয়ে যায়। ওকে, এটাতে আমরা রাইট বাটন ক্লিক করি, মেক সিলেকশন। ওকে, এবার আমরা যাই ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে আছে ভেরিয়েশন। এটাতে আমাদের যেটা করতে হবে, মূল যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে সেটাতে সিলেক্ট করে নিতে হবে। এবার চলে যাই আবারও সেখানে, কোথায় যাচ্ছি আমি সেই বিষয়টা মনে রাখতে হবে। অ্যাডজাস্টমেন্ট, সেখানে নিচের দিকে লেখা থাকবে ভেরিয়েশনস, এখানে ক্লিক করি। এবার আপনারা কালারগুলো পাবেন, যেই কালারটা আপনার পছন্দ সেই কালারটা নিয়ে
ওকেতে ক্লিক করলেই সেরকম কালার হয়ে যাবে। আমাদের একটু ভুল হয়েছে, সেটা হলো আমরা দাঁত সহ সিলেক্ট করে নিয়েছি। তো এই জন্য আমি আরেকটু পেছনে ফিরে যাই। এবার এই যে সিলেকশন আছে আমার, এর মাঝখানে কোনো জায়গাকে যদি বাদ দিতে হয় সেক্ষেত্রে আমরা কি কাজ করব, আমরা এবার লেসো টুল নিই। লেসো টুল নিয়ে আমরা অল্টার চেপে ধরে, কি চেপে ধরবো, অল্টার চেপে ধরে যেই জায়গাটুকু আমার কালারের প্রয়োজন নেই সেই জায়গাটুকু আমি সুন্দর করে সিলেক্ট করে নিই। ওকে, এবার আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট থাকা অবস্থায় ইমেজে যাই, অ্যাডজাস্টমেন্ট, সেখান থেকে ভেরিয়েশনস, আমার এটা ছিল, ওকে দিই, কন্ট্রোল ডি করে ডিসিলেক্ট করি, কন্ট্রোল 0 প্রেস করে এটাকে, অর্থাৎ আমরা যখন কন্ট্রোল 0 প্রেস করব কিবোর্ড থেকে তাহলে পুরো পিকচারটাকে একই উইন্ডোতে দেখা যাবে। আমাদের কাজটা আজকের জন্য এই পর্যন্তই থাকবে। আপনাদের হোমওয়ার্কগুলো থাকবে, এই যে এখানে রিসোর্সগুলো দেওয়া আছে সেই রিসোর্সগুলোকে ব্যবহার করে অনেক সুন্দর পিকচার তৈরি করবেন এবং সেগুলোকে আমাদের ফেসবুক গ্রুপে মেসেজের মাধ্যমে দিয়ে দিবেন। যদি কোথাও ত্রুটি থাকে সেটা আমরা দেখে নেব এবং আপনাকে নোট করব। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকেন সবাই এবং প্র্যাকটিসগুলো যেন সব ঠিকঠাক মতো হয় সেই আমন্ত্রণ রইল, রাখছি।